সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই রাজনৈতিক কর্মশালায় উপস্থিত ওয়ার্ডের নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব, উপস্থিত এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা সহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আমার আলোচ্য টপিক হলো সংগঠন এবং ইতিহাস। আমাদের এই এনসিপি কে সবাই বলে ছাত্রদের সংগঠন। এখন আমার কাছে মনে হলো যে আমাদের এই সংগঠনের, আমাদের এই পার্টি ফর্ম হওয়ার প্রায় 13 মাস কি 14 মাস পর আমরা অনেকে ভুলে গেছি যে আসলে আমাদেরকে কেন ছাত্রদের দল বলা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পরে কিন্তু পার্টি ছিল না, এনসিপি ছিল, এনসিপি কিন্তু ছিল না। তখন কি ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। 2025 সালের 28শে ফেব্রুয়ারি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টপ ডেকোরাম এবং জাতীয় নাগরিক কমিটির টপ ডেকোরাম আমরা একসাথে মার্চ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা গঠন করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যেহেতু সেখানে ছাত্রদের একটা অংশ ছিল, সেজন্য আমাদেরকে কি বলা হয়? ছাত্রদের দল বলা হয় আমাদের। তো এখন আমার সৌভাগ্যবশত যে নিউক্লিয়াস আমাদের এই পার্টি গঠন করেছে, 13 জনের নিউক্লিয়াস ছিল আমাদের, সেই নিউক্লিয়াসের আমি একজন মেম্বার ছিলাম। তো আমি খুব কাছ থেকে দেখেছি যে আসলে একটা পলিটিক্যাল পার্টি কিভাবে ফর্ম হয়। আমরা গত 13 থেকে 14 মাস কোন ধরনের অভিজ্ঞতা ছাড়াই একটা নির্বাচন পরিচালনা করেছি এবং সেই নির্বাচনে প্রায় 22 লক্ষ থেকে 23 লক্ষের মতো ভোট আমরা পেয়েছি। তো আমাদের রাজনীতির প্রেক্ষাপটে এত তরুণ নেতৃত্ব, যাদের কোনো ওই ধরনের ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট নাই, তারা বাংলাদেশের রাজনীতির ময়দান, যে রাজনীতি একটা সিন্ডিকেটেড রাজনীতি, এখানে সবকিছু সেটেল ডাউন করা, যে বাংলাদেশের মধ্যে যারা ব্যবসায়ী, যারা রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন সময় প্যাট্রোনাইজ করেন, তারাও আসলে বাংলাদেশের লিডিং পলিটিক্যাল পার্টিগুলো বাদে অন্য কাউকে কোনো ধরনের সহযোগিতা করতে চান না, বা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সমাজ সেবা যারা করেন তারাও আসলে সেই শ্রমটা তারা দিতে চান না। তো এখন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমরা গত 14 মাসে আমরা বাংলাদেশের 64 জেলা আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। এবং শুধু পৌঁছেই নাই, অনেকে মনে করেছিল যে ইলেকশনের পরে হয়তো এনসিপি হারিয়ে যাবে, ইলেকশনের পরে হয়তো এনসিপি সেই ধরনের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। কিন্তু আমরা খেয়াল করলাম ইলেকশনের পরে পার্লামেন্টে এনসিপির যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের সাথে সরকারের যে পারফরমেন্স, সরকারের পারফরমেন্স এনসিপি পারফরমেন্সের ধারে কাছেও নেই। তো এনসিপি কিন্তু আসলে দেখিয়ে দিচ্ছে যে আসলে নতুন বন্দোবস্তটা আসলে কি, তাদের পারফরমেন্সটা আসলে কি, তারা কি চায়। আমাদের অবস্থান একদম ক্লিয়ার, স্পষ্ট। এখন জনগণের কাছে যখন আমরা এটা বোঝাতে পেরেছি, জনগণ কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, তারা কিন্তু সংগঠন করতে চায়, তারা পার্টি করতে চায়। এখন আমাদের কথা হলো যে সংগঠন কিভাবে করবে। তাহলে খেয়াল করুন, 1971 সালের পরে বাংলাদেশে কোন বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল রাজনৈতিক ভাবে টিকে থাকতে পারেনি লিডিং পর্যায়ে। কেন পারে নাই? খেয়াল করুন, বাংলাদেশের মধ্যে বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বিএনপি গঠন করলেন সরকারের গোয়েন্দা সংস্থা দিয়ে, যেখানে একটা ওয়ার্ডের, একটা ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিকে তিনি এজেন্সি দিয়ে ফাইন্ড আউট করলেন এবং তাকে বাধ্য করলেন যে তুমি বিএনপি করো। এই ধরনের একটা সরকার এজেন্সি দিয়ে সারা দেশের মধ্যে তিনি একটা দল গঠন করলেন। সেই দলটার নাম কি? বিএনপি। এর পরবর্তীতে আমরা দেখলাম যে জাতীয় পার্টি আবার সেম মোডে গঠন করার ট্রাই করা হয়েছিল, কিন্তু সেটা টিকে নেই। কিন্তু বর্তমানে আমাদেরকে বুঝতে হবে যে সংগঠন করতে গেলে সেই ধরনের কিছু লিডিং পার্সন লাগে সমাজের মধ্যে, যাদেরকে আসলে সংগঠনের মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু ওই ধরনের লোক যারা কিনা আপনার পার্টিতে আসবে, এনসিপিতে আসবে, তারা কিন্তু এনসিপিতে আসার পরে প্রথম
আপনার এই সংগঠনের মধ্যে যেটা চায় সেটা হলো সিকিউরিটি। তারা একটা সোশ্যাল সিকিউরিটি চায় এবং তারা চায় যে আমি যদি কোনো একটা বিপদে যদি পড়ি, এটা যেন এমন একটা দল হয় সেই দল যেন আমার সাথে থাকে। সেই ধরনের একটা কনফিডেন্স কিন্তু তারা আসলে একটা দল থেকে চায়। তো সেই ধরনের কনফিডেন্স কিন্তু বাংলাদেশের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত বাদে আর কোন দল এখন পর্যন্ত দিতে পারে না। সেই কারণে কিন্তু সমাজের নেতৃস্থানীয় যে লোকগুলো যারা কিনা আসলে নতুন কোন কিছু একটা করতে চায়, নতুন একটা দল করতে চায়, তারা কিন্তু আসলে সেই দলগুলোর সাথে যুক্ত হয় না। তারা বিএনপির সাথেও যাচ্ছে না, জামাতের সাথেও যাচ্ছে না, তারা কিন্তু বসে আছে। এখন এই লোকগুলোকে যদি আমাদের নিয়ে আসতে হয় তাহলে কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে। আমি বলি যে সংগঠন মূলত পরিচালিত হয় ওয়ার্ড পর্যায়ের সংগঠকদেরকে দিয়ে, যারা অত্যন্ত পরিশ্রম করে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে লেয়ারে লেয়ারে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিটে ম্যান পাওয়ার থাকে এবং তাদের একটা গ্রোয়িং তৈরি হয় এবং দিন শেষে তারাই কিন্তু কি করে একটা দলকে ধরে রাখে, একটা সংগঠনকে তারাই কিন্তু ধরে রাখে। এখন আমাদের এনসিপির প্রেক্ষাপটে আমাদের স্থানীয় পর্যায়ে কিন্তু আসলে সেই ধরনের ম্যান পাওয়ার আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি। সেজন্য আমাদের এখনকার যে পর্যায়টা আমরা অতিক্রান্ত করছি সেটা কিন্তু হচ্ছে এমন একটা পর্যায়ে, যে পর্যায়ে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন বা আমাদের সংগঠকরা স্থানীয় পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে সংগঠকরা যদি মনে করে যে আমি এখান থেকে কিছু একটা রিওয়ার্ড পাওয়ার আশায় আমি এখানে পরিশ্রম করবো, তাহলে কিন্তু হবে না। আপনাকে পরিশ্রমটা দিতেই হবে এরকম ভাবে যেন আমি পরিশ্রম করতেছি, আমি শ্রম দিচ্ছি, ঘাম ধরাচ্ছি, যেন আমার দলটা যেন দাঁড়ায় এবং ওই যে ব্যক্তিগুলো যারা একটা নতুন দল করার জন্য সুযোগ খুঁজতেছে তারা যেন আমার দলে আসার জন্য আগ্রহী হয়। সেজন্য কিন্তু আমরা কি করতেছি, এতগুলো পরিশ্রম করতেছি। তো এখন সেই জন্য আমাদের এখন সংগঠন করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে এবং কোন রিওয়ার্ডের আশায় কেউ যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমাদের দলটা আর আগাবে না। সংগঠন অনেকে করে পাওয়ার জন্য, কিন্তু এনসিপি থেকে আমরা দেওয়ার জন্য সংগঠন করি। আমরা চাই যে এই সংগঠনে যারা করবে এবং আপনারা যখন দাওয়াত দিবেন, আপনারা যখন সবার কাছে যখন আমাদের এনসিপির বার্তা যখন পৌঁছাবেন, আপনারা এই জিনিসটা সবাইকে বুঝাবেন যে এখানে আপনি জিতে আসবেন, নিতে আসবেন না। এই স্ট্রাগলটা, প্রাথমিক সংগ্রামটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের এই দলের মধ্যে অনেক বড় একটা জনগোষ্ঠী যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছে তারা কিন্তু আরো যুক্ত হবে। এখন কথা হচ্ছে যে এই যে লোকগুলা যে যুক্ত হচ্ছে তাদেরকে তো ধরে রাখতে হবে। এখন আমার লেয়ারে লেয়ারে যদি লিডারশিপ যদি তৈরি না হয় তাহলে তো আমি এই লোকগুলাকে ধরে রাখতে পারবো না। তারা এখন এসে দেখলো যে ওয়ার্ড পর্যায়ে যে সভাপতি, ওয়ার্ড পর্যায়ে যে আহ্বায়ক, সে আসলে তাকে লিড দেওয়ার মতো যোগ্যতা তার নাই, তার মধ্যে সে ক্যাপাসিটি সে বিল্ড আপ করে নাই। তখন কিন্তু সে আপনার সাথে কাজ করবে না, সে বলবে যে আসলে না, বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের লিডার যে পরিমাণ দক্ষ, যে পরিমাণ ডেডিকেটেড, যে পরিমাণ শেল্টার দেয় কর্মীদেরকে, যে পরিমাণ দায়বদ্ধ কর্মীদের কাজের ব্যাপারে, এনসিপির কর্মীরা আসলে এনসিপির যারা ওয়ার্ড পর্যায়ে লিডারশিপ তারা সেই পরিমাণ দায়বদ্ধ না। তারা কর্মীদেরকে সেভাবে দেখভাল করে না, টেক কেয়ার করে না। তখন কিন্তু তারা আপনার দল করতে কিন্তু উৎসাহ পাবে না। সুতরাং আপনাকে যদি দল যদি করতে হয় তাহলে আপনাকে দক্ষ দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করতে হবে এবং প্রথম থেকে বুঝতে হবে যে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি যদি আপনি ডেভেলপ যদি না করেন আপনি কিন্তু রাজনীতির ময়দানে টিকবেন না। রাজনীতি হলো মানুষ পরিচালনার বিদ্যা। আপনি শিখবেন কিভাবে আমার এই একটা দলের মধ্যে, একটা সেন্ট্রাল পলিটিক্যাল পার্টি, আমরা এই দলের মধ্যে 10টা চিন্তার লোক থাকবে, আমি কিভাবে 10টা চিন্তার লোককে আমি একসাথে রাখবো। এই যে শিক্ষাটা, এটাই হলো কি আমাদের মূল রাজনীতি। এই শিক্ষাটা যখন আপনাদের মধ্যে যখন থাকবে তখন আপনারা ধীরে ধীরে নেতৃত্বের জায়গাতে পৌঁছাতে পারবেন। আমরা কিন্তু লিডার বানায় কিন্তু আমরা দায়িত্ব দিইনি, আমরা দায়িত্ব দিয়ে বলছি যে আপনি লিডার হন। এই কারণে আমাদের কি হচ্ছে, আমাদের একটা স্ট্রাগল পিরিয়ড পার করতে হচ্ছে আমাদের। সুতরাং আমরা চাই ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ যেন সবাই এই জিনিসটা মাথার মধ্যে যেন রাখে যে আমরা দল করতেছি শেখার জন্য, এটা একটা লার্নিং প্রসেস। ধরেন আমরা গত 8-9 বছরে যেভাবে রাজনীতিটা শিখছি, আমাদের কাছে মনে হয়েছে যে তখন আমরা খুব একটা লাইমলাইটে আসি নাই, ঠিক আছে, কিন্তু আমরা যেটা শিখছি এটা আমাদের সারা জীবনের একটা অ্যাসেট। আমরা যেটা জানি সেটা বাংলাদেশের বহুজন তারা এটা জানে না। সুতরাং আমরা যেটা শিখতে পারছি এটা আমাদের সারা জীবনের অ্যাসেট, এটা একটা পলিটিক্যাল অ্যাসেট। সুতরাং এই পলিটিক্যাল অ্যাসেটটা কিন্তু আপনাদের সবার মধ্যে গ্রো করতে হবে। আপনারা যদি চিন্তা করেন যে না আমরা
জাতীয় নাগরিক পার্টি এনসিপি করব, নেতার আগে দাঁড়ায় যাব, ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যাব, পেছনের কাতারে কেন থাকবো, সামনের দিকে একটু ক্ষমাটা দেখাবো, এই ইন্টেনশন নিয়ে যদি একটু পলিটিক্স করেন আপনারা কিন্তু এখানে টিকবেন না। কয়েকদিন পরেই আপনাদের কাছে মনে হবে যে না, এখান থেকে চলে যাওয়া উচিত। কেন? আপনাদেরকে বুঝতে হবে যে এই রাজনীতিতে সার্ভাইভ করার সবচেয়ে চ্যালেঞ্জিং একটা জায়গা। আপনার যদি এখানে শেখার মানসিকতা না থাকে, মিছিলের সর্বশেষ কাতারে দাঁড়ানোর মানসিকতা যদি ডেভেলপ না করেন, আপনি এনসিপিতে কখনো টিকতে পারবেন না। সুতরাং এনসিপিতে যদি টিকতে হয় তাহলে স্যাক্রিফাইসিং মেন্টালিটি নিয়ে আমাদেরকে এখানে কাজ করতে হবে। আজকে দেখুন, আমি কিন্তু এনসিপি 13 জন প্রতিষ্ঠাতার মধ্যে আমি একজন, কিন্তু আমি কি করতেছি? যুব সংগঠনের দায়িত্ব নিচ্ছি। আমি কেন নিচ্ছি? যুব সংগঠনটা যেন দাঁড়ায়। যুব সংগঠনটা যদি দাঁড়ায়, এটা কি এনসিপির লাভ না ক্ষতি? লাভ না, কিন্তু আমার কিন্তু লস হিসেবে। আমি কিন্তু এখন পার্টিতে থাকলে কিন্তু অনেক ভালো করতাম না? ভালো করতাম তো। পলিটিক্যাল কাউন্সিলে থাকতাম, সার্ভিস হাসনাদের সাথে বক্তব্য দিয়ে বেড়াইতাম, অনেক কিছুই তো করতাম, পারতাম না? কিন্তু সেখানে কিন্তু যাই নাই। সংগঠনের জন্য কি করছি? স্যাক্রিফাইস করছি। একসময় হয়তো আমার দায়িত্ব পালন করা শেষ যখন হবে, তখন আমি পার্টিতে যাব। এই যে স্যাক্রিফাইস করলাম, এটা কিন্তু সবাই দেখছেন না? আপনারা কিন্তু সবাই দেখছেন, এবং আপনারা কিন্তু একসময় কিন্তু মূল্যায়ন করবেন যে আসলে না, তরিকুল ভাইয়ের হাত ধরে আমাদের এনসিপি যুব সংগঠনটা দাঁড়াইছে। এই স্যাক্রিফাইসিং মেন্টালিটি নিয়ে আমাদেরকে এনসিপি রাজনীতি বাংলাদেশের ময়দানে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। এবং আমরা মনে করি যে এনসিপি হলো বাংলাদেশের রাজনীতির, সংস্কারের রাজনীতির বংশীবাদক। আমরা এই বাংলাদেশের মধ্যে সংস্কারের এজেন্ডা নিয়ে আমরা যে রাজনীতি করছি, এটা বাংলাদেশের মূল রাজনীতি। সংস্কার যদি বাস্তবায়ন করতে হয়, এনসিপি রাজনীতির সাথে আমাদেরকে যুক্ত থাকতে হবে, এবং এনসিপি রাজনীতিটা আমাদেরকে এমন ভাবে করতে হবে যেন বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় বাংলাদেশের মানুষ যেন বুঝে যে সংস্কার কেন প্রয়োজন। নাহিদ ইসলাম যখন কথা বলে মুক্তিযোদ্ধা এবং মুক্তি বাহিনীর কমান্ডার, এটা কি এক জিনিস? এক জিনিস? এটা এক জিনিস না। অনেকে 10-15 বছর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, মুক্তি বাহিনী আর মুক্তিযোদ্ধার মধ্যে পার্থক্য তারা জানে। কিন্তু এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, তিনি যখন বক্তব্য দিলেন, তখন মানুষ কিন্তু বুঝতে পারছে যে আসলে মুক্তিযুদ্ধের মধ্যে কি ছিল? শুভঙ্করের ফাঁকি ছিল। ক্লিয়ার হয়ে গেছে। এরকম ভাবে আমাদের প্রত্যেকটা স্তরে স্তরে সংস্কারের এই বিষয়গুলো, আমাদের যে রাজনীতি, সে রাজনীতি আমাদের ক্লিয়ার করে দিতে হবে। এবং আমরা মনে করি যে সেই সংস্কারের রাজনীতির কমান্ডার, সেনাপতির ভূমিকা অবতীর্ণ থাকবে এনসিপি ঢাকা মহানগর উত্তর ইনশাআল্লাহ। নেতৃত্বে এনসিপি ঢাকা মহানগর উত্তর এগিয়ে চলছে, এগিয়ে যাবে। আপনারা সবাই নেতার কমান্ড ফলো করবেন, চেইন অফ কমান্ড ফলো করবেন, শৃঙ্খলা ফলো করবেন। মনে রাখবেন, জাতীয় রাজনৈতিক একটা দল, এটা হলো একটা সিভিল পলিটিক্যাল ফোর্স। সিভিল পলিটিক্যাল ফোর্সের মধ্যে যখন নর্মস থাকে, শৃঙ্খলা যখন থাকে, তখন তারা একটা দেশের অ্যাসেট হয়ে থাকে। যদি আপনি মানেন, আপনি সামনের দিকে আগাবেন। যদি আপনি না মানেন, আপনি কখনো সামনের দিকে আগাইতে পারবেন না। আপনাকে পেছন দিকে টান মারার জন্য বহু লোক কিন্তু এখানে থাকবে, কিন্তু তখনই আপনাকে টান মারবে না যখন তারা বুঝতে পারবে যে আসলে না, এই লোকটা শুধু দেওয়ার জন্য রাজনীতি করে, পাওয়ার জন্য রাজনীতি করে। সুতরাং আপনারা যেন সেই মানসিকতা নিয়ে যেন রাজনীতি করতে পারেন। আমাদের এনসিপি সামনে দিকে ইনশাআল্লাহ অনেক ভালো করবে, এবং ঢাকা মহানগর উত্তর এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে পথ দেখাবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।